মুঘল সাম্রাজ্য যখন ধুঁকছে চারদিকে চরম বিশৃঙ্খলা, ঠিক সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই একজন অসাধারণ বাস্তববাদী প্রশাসক আস্ত একটা স্বায়ত্তশাসিত রাজ্য গড়ে তুলেছিলেন। ভাবা যায়? আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজ আমরা সেই রোমাঞ্চকর ইতিহাসটাই জানব। অষ্টাদশ শতাব্দীর শুরুতে মুঘলদের পরতি দশায় বাংলায় কিভাবে এক নতুন রাজনৈতিক আর অর্থনৈতিক কাঠামোর উত্থান ঘটল, সেটাই আজ আমাদের মূল ফোকাস। তো প্রথমেই যে বড় প্রশ্নটা মাথায় আসে, মুঘল সাম্রাজ্যের পতনের ওই ডামাডোলের মধ্যে বাংলা হঠাৎ করে পুরো ভারতের সবচেয়ে ধনী প্রদেশ হয়ে উঠল কিভাবে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের নজর দিতে হবে একজন বিশেষ মানুষের দিকে। তিনি হলেন মুর্শিদ কুলি খান। মজার ব্যাপার হলো, ঐতিহাসিক সূত্রগুলো ঘাটলে দেখা যায় তিনি কিন্তু তলোয়ার হাতে কোনো দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে আসেনি, বরং তিনি বাংলার ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন রীতিমতো একজন জিনিয়াস ইকোনমিক অ্যাডমিনিস্ট্রেটর বা অর্থনৈতিক প্রশাসক হিসেবে। মুঘলদের সেই চরম বিশৃঙ্খল সময়ে মুর্শিদ কুলি খানের উত্থানটা ছিল বলা যায় উল্কার মতো দ্রুত এবং ভীষণ কৌশলগত। এই টাইমলাইনটার দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হবে। ১৭০০ সালে সম্রাট আওরঙ্গজেব তাকে বাংলার দেওয়ান হিসেবে নিয়োগ দিলেন। মাত্র ৪ বছরের মাথায় ১৭০৪ সালে তিনি রাজধানী সরিয়ে ফেললেন। এরপর ১৭১৭ সালে আনুষ্ঠানিকভাবে হয়ে গেলেন বাংলার প্রথম স্বাধীন নবাব। আর ১৭২২ সালে নিয়ে এলেন মাল জমিনী নামের সেই বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থা। তার এই ধারাবাহিক সাফল্যের ঘটনাক্রমই বলে দেয় তিনি কতটা ধূর্ত আর স্ট্র্যাটেজিক ছিলেন। ১. ঢাকায় সংঘাত, ব্যয়হ্রাস ও শত্রুতা। শুরুতে ঢাকায় তার দিনগুলো ঠিক কেমন ছিল, চলুন সেদিকে একটু চোখ বোলানো যাক। দেওয়ান করতলব খান হিসেবে ঢাকায় পা রাখতেই তাকে এক চরম রাজনৈতিক সংঘাতের মুখে পড়তে হয়েছিল। পুরনো ধ্যান ধারণার শাসক আর এই নতুন দেওয়ানের মধ্যে অর্থনৈতিক চিন্তাভাবনার যে আকাশ-পাতাল তফাৎ ছিল, সেটা সত্যি অবাক করার মতো। একদিকে দেখা যায় মুঘল সম্রাটের নাতি আজিমুস-শান হাজার হাজার দেহরক্ষী নিয়ে একেবারে রাজকীয়, বিলাসবহুল আর মারাত্মক ব্যয়বহুল জীবন কাটাচ্ছেন, আর অন্যদিকে দেওয়ান করতলব খান ছিলেন যাকে বলে একদম ঘোর বাস্তববাদী। কোষাগারের টাকা বাঁচাতে তিনি দায়িত্ব নিয়েই এক ধাক্কায় ৭,০০০ দেহরক্ষীকে বরখাস্ত করে দিলেন। সহজেই অনুমান করা যায় তার এই কড়া সিদ্ধান্তে আজিমুস-শান রাগে ফেটে পড়েছিলেন, আর ঠিক এই কারণেই দেওয়ানকে বাধ্য হয়ে একটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত স্থানান্তরের পথে হাঁটতে হয়েছিল। ২. রাজধানী স্থানান্তর। ঢাকা থেকে এই যে পিছু হটা, এটাকে মুর্শিদ কুলি খান কীভাবে নিজের জন্য একটা বিশাল প্রশাসনিক সুবিধায় পাল্টে ফেলেছিলেন, সেই গল্পটা কিন্তু দারুণ চমকপ্রদ। সম্রাটের অনুমতি নিয়ে তিনি রাজস্ব বিভাগটাকে ঢাকা থেকে সোজা ভাগীরথী নদীর তীরে মকসুদবাদে সরিয়ে নিলেন। এই নতুন জায়গার ভৌগোলিক সুবিধাগুলো ছিল একেবারে যাকে বলে গেম চেঞ্জার। প্রথমত, এটা ছিল বাংলার একেবারে কেন্দ্রস্থলে, ফলে পুরো প্রদেশের সাথে যোগাযোগ রাখাটা অনেক সহজ হয়ে গেল। দ্বিতীয়ত, নদী আর জলাভূমি দিয়ে ঘেরা থাকায় জায়গাটা ছিল ভীষণ সুরক্ষিত। আর সবচেয়ে বড় কথা, গঙ্গার তীরে হওয়ায় ইউরোপীয় বণিকদের ব্যবসার উপর সরাসরি চোখ রাখাটা একেবারে জলের মতো সহজ হয়ে গেল। এই মকসুদাবাদী কিন্তু পরে তার সম্মানে মুর্শিদাবাদ নাম পেয়েছিল। এখন এখানকার এই তথ্যগুলোর মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো, এই ভৌগোলিক পরিবর্তনের ফলে তিনি স্থানীয় জমিদারদের ডানা ছাটার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেলেন। মুর্শিদাবাদে বসে তিনি একদম কাছ থেকে রাজস্ব কর্মকর্তাদের ওপর কড়া নজরদারি করতে পারতেন। ফলে নবাবের যে সেন্ট্রাল কন্ট্রোল বা কেন্দ্রীয় শাসন, সেটা আগের চেয়ে বহুগুণে শক্তিশালী হয়ে উঠল। ৩. মাল জামিনী ব্যবস্থা, অর্থের গতিপথ। এবার আসা যাক তার প্রশাসনিক সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলার ভেঙে পড়া কর ব্যবস্থাকে ঢেলে সাজাতে তিনি এক নির্মম কিন্তু অবিশ্বাস্য রকমের কার্যকরী রাজস্ব ব্যবস্থা চালু করেছিলেন। চলুন দেখি এই পুরো ব্যবস্থাটা ধাপে ধাপে কিভাবে কাজ করত। মাল জমিনী ব্যবস্থার মূলত ৩টে প্রধান স্তম্ভ ছিল। প্রথম ধাপে তিনি কর্মকর্তাদের হাতে থাকা জায়গির জমিগুলোকে সরাসরি সরকারি বা খালিসা জমিতে বদলে দিলেন। দ্বিতীয়ত, একদম মেপে মেপে নিখুঁত ভূমি জরিপ করে তার ওপর ভিত্তি করে ইজারা প্রথা চালু করলেন। আর তৃতীয় ধাপে ইজারাদার হিসেবে নিয়োগ দিলেন স্থানীয় বিশ্বস্ত জমিদারদের। ব্যাস, এই ৩টে চাল দিয়েই তিনি পুরো ভূমি রাজস্ব ব্যবস্থাটাকে একেবারে নিজের মুঠোয় নিয়ে এলেন। এখানে স্বভাবতই একটা খুব কৌতূহলোদ্দীপক প্রশ্ন জাগতে পারে। নতুন এই কর আদায়ের জন্য নবাব কেন বিশেষভাবে হিন্দু জমিদারদেরই বেশি পছন্দ করছিলেন? তার এই সুনির্দিষ্ট আর ভীষণ হিসেবি নিয়োগ প্রক্রিয়ার পেছনে আসল লজিকটা কী ছিল? ঐতিহাসিক তথ্যগুলো যদি আমরা একেবারে অবজেক্টিভলি বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় এর পেছনে কোনো আবেগ ছিল না। এটা ছিল নিখাত একটা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী সিদ্ধান্ত। নবাবের হিসেব ছিল খুব পরিষ্কার।
হিন্দু জমিদাররা শাসকদের প্রতি তুলনামূলক বেশি অনুগত থাকেন, আর তাদের কাছ থেকে কর আদায় করাটাও অনেক সোজা। সে সময়কার অনেক মুসলিম জমিদারের মধ্যে কর ফাঁকি দেওয়ার বা বিদ্রোহ করার যে একটা প্রবণতা দেখা যেত, নতুন এই জমিদারদের মধ্যে সেই ঝুঁকিটা বেশ কম ছিল। অর্থাৎ পুরোটাই ছিল একটা ছককষা প্রশাসনিক কৌশল। তবে তার এই শাসন কাঠামোর অদ্ভুত দুটো রূপ ছিল। একদিকে লক্ষ্য করলে দেখা যায় কর ফাঁকি দিলে রীতিমতো কঠোর, এমনকি কখনো কখনো চরম নিপীড়নমূলক শাস্তির মুখে পড়তে হতো, যেটা মূলত সমাজের প্রভাবশালীদের উপর খড়গ হয়ে নেমে আসত। আবার অন্যদিকে সাধারণ গরিব কৃষকদের কৃষিকাজ যেন বন্ধ না হয়, সেজন্য তিনি নিজেই তাক্কাবি বা কৃষিঋণ দিতেন। মানে বিষয়টা আবার ভাবা যেতে পারে, একদিকে কর আদায়ে চরম নির্মমতা, আবার অন্যদিকে শ্রমজীবী কৃষকদের জন্য অর্থনৈতিক সাপোর্ট। এই দুটোর এক অদ্ভুত মিশেল ছিল তার এই সিস্টেমে। 4. অর্থনৈতিক পরাশক্তি গঠন। এই যে একের পর এক স্থানীয় প্রশাসনিক সংস্কার তিনি করলেন, এগুলো কিভাবে পুরো বাংলাকে এক বিশাল অর্থনৈতিক পাওয়ার হাউস বা পরাশক্তিতে পরিণত করল, এবার আমরা সেদিকেই তাকাব। অর্থনীতিকে মজবুত করতে হলে যে টাকার সাপ্লাই বা মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করতে হবে, সেটা তিনি খুব ভালো করেই বুঝতেন। তাই ১৭০৪ সালে তিনি সহযোগী শেঠ মানিকচাঁদকে সাথে নিয়ে মুর্শিদাবাদে বাংলার সবচেয়ে বড় টাকশালটা বসিয়ে ফেললেন। এর ইম্প্যাক্ট হল বিশাল। পাটনা বা ঢাকা থেকে মুদ্রা তৈরি করে আনার যে বিশাল খরচ ছিল, সেটা এক ধাক্কায় কমে গেল। সাথে সাথে বাজারে মুদ্রার যে আকাল চলছিল, সেটাও গায়েব হয়ে গেল। মুদ্রার ওপরেই নিয়ন্ত্রণটাই ছিল মূলত একটা স্বাধীন রাষ্ট্রের ভিত গড়ার প্রধান চাবিকাঠি। তো এখানে সবচেয়ে ক্রুশিয়াল বা গুরুত্বপূর্ণ পয়েন্ট হল এই বিশাল সংখ্যাটার দিকে নজর দেয়া। ১,৩০,০০,০০০ রুপি প্রতি বছর। ঠিক এই বিপুল পরিমাণ টাকা বাংলা থেকে রাজস্ব হিসেবে সোজা দিল্লির মুঘল সম্রাটের কাছে পাঠানো হতো। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, বৃহত্তর রাজনৈতিক হিসাব নিকাশে এই বিশাল অঙ্কের টাকার আসল মানিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রখ্যাত ঐতিহাসিক সুশীল চৌধুরীর একটা কথা এখানে একদম খাপে খাপে মিলে যায়। মুঘল সাম্রাজ্য তখন কার্যত ধুঁকছে পতনের একদম দ্বারপ্রান্তে। তা সত্ত্বেও মুর্শিদ কুলি খাঁ নিয়ম করে এই বিশাল অর্থ দিল্লিতে পাঠাতেন। কেন? এর পেছনের আসল কারণ ছিল সম্রাটের প্রতি একটা লয়্যালটি বা আনুগত্যের শো অফ করা। আর ঠিক এই আনুগত্যের দাম হিসেবেই তিনি বাংলায় নিজের ইচ্ছেমতো প্রায় সম্পূর্ণ একটা আঞ্চলিক স্বায়ত্তশাসন উপভোগ করার ছাড়পত্র আদায় করে নিয়েছিলেন। সত্যি বলতে এটা ছিল এক মাস্টার স্ট্রোক, পলিটিক্যাল বার্গেনিং। ৫. প্রথম নবাবের মূল্যায়ন। একদিকে মুঘল সাম্রাজ্যের পতন আর অন্যদিকে বাংলার আঞ্চলিক স্বায়ত্তশাসনের উত্থান, এই দুইয়ের মাঝে একটা মজবুত সাঁকো ছিলেন বাংলার প্রথম নবাব। চলুন এবার তার শাসনকালের একটা সামগ্রিক মূল্যায়ন করা যাক। এবং এই বিষয়গুলো চমৎকারভাবে প্রমাণ করে যে তিনি বাংলার জন্য কার্যত একটা স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছিলেন। তার শাসনামলে অর্থনীতি আর বাণিজ্যের যে রমরমা অবস্থা তৈরি হয়েছিল, তা এর আগে কখনো দেখা যায়নি। শুধু তাই নয়, ১৭২৪ সালে নির্মিত কাটরা মসজিদ সহ বিভিন্ন স্থাপত্য আর সংস্কৃতিরও তিনি দারুণ পৃষ্ঠপোষকতা করেছিলেন। বাইরে যখন মুঘল সাম্রাজ্য ভেঙে পড়ার চরম অরাজকতা চলছে, তখনও তিনি বাংলায় এক কঠোর স্থিতিশীলতা ধরে রেখেছিলেন। একটা স্বাধীন আর কার্যকর রাষ্ট্র ঠিক কিভাবে গড়তে হয়, তিনি সেটাই হাতে কলমে দেখিয়ে দিয়ে গেছেন। সবশেষে একটা অত্যন্ত গভীর আর তাৎপর্যপূর্ণ প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। মুর্শিদ কুলি খান নিঃসন্দেহে বাংলাকে একটা চরম অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করেছিলেন, যেখানে প্রচুর সম্পদ পুঞ্জীভূত হয়েছিল। কিন্তু এই পাহাড় সমান সম্পদই কি অজান্তে পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চোখে বাংলাকে একটা লোভনীয় শিকার বা টার্গেটে পরিণত করেছিল? বাংলার ভবিষ্যৎ পতনের বীজ কি তবে এই অঢেল সম্পদের মাঝেই লুকিয়েছিল? বিষয়টি সত্যিই ভাববার মতো। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আগামী দিনে ইতিহাসের এমনই আরও রোমাঞ্চকর কোনো অধ্যায় নিয়ে হাজির হব।